5 আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করছে সরকার। দিনটিতে থাকছে সাধারণ ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাস জুড়েই থাকবে নানা কর্মসূচি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য তৈরিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি করা হয়েছে। এছাড়া বিটিভি ও বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক অবিস্মরণীয় দিন 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে এদিন সরকার প্রধানের ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। পতন হয় টানা 3 বার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরুটা হয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। আন্দোলনকারীদের প্রতি হাসিনা সরকারের চরম দমনপীড়ন কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের ইস্যুতে। 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন 36 দিনের মাথায় অর্থাৎ 5 আগস্ট পায় চূড়ান্ত সাফল্য। ছাত্র জনতার এই অভ্যুত্থানের অনুভূতিকে ছড়িয়ে দিতে বছর পূর্তিতে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এই বছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করতে আরেকটি কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদ। কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন বিধি যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। তবে সুযোগ রাখা হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা। এছাড়া গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধানও অনুমোদন দেওয়া হয়েছে খসড়া বিধিমালায়। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা সবখানেই। সম্ভাব্য সময়সীমা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আরপিও সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। আচরণ বিধি ভঙ্গ করলে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 ও
যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় আগের মতোই থাকছে 3 সপ্তাহ পর্যন্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম জানান, মব জাস্টিসের মতো অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তৎপর রয়েছে সেনাবাহিনী। গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,667টি অবৈধ অস্ত্র এবং 3.25 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 15,262 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আমরা বিগত প্রেস ব্রিফিংয়ে বলেছি, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে, তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনও কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানারকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি।
৩৫ দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণার দাবিতে এখনও অবস্থান করছেন তার সমর্থকরা। সেবা নিতে এসে চরম ভোগান্তিতে নগরবাসী। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ওই ইস্যুতে আর চুপ থাকবে না সরকার। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সুরাহা করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শপথ ছাড়াই মেয়রের আসনে বসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নামের আগে মাননীয় লেখায় সমালোচনাও হয়, তারপরও সিদ্ধান্তে অটল তিনি। দেন নগর ভবনে বিভিন্ন নির্দেশনা। কোথাও যাতে ডেঙ্গুর প্রজনন স্থল হয়ে না ওঠে। মেয়র পদে বৈধতা অবৈধতা নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ইশরাক হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা। এর মাঝেই নগর ভবন দখলে রাখেন ইশরাকের কর্মী সমর্থকরা। ফলে 1 মাসের বেশি সময় ধরে সেবা বঞ্চিত জনগণ। আমি জন্ম নিবন্ধনের জন্য আসছি, তো ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বলতেছে যে অফিস তো আমাদের বন্ধ। ট্যাক্স দিতে এসেছিলাম, তো অফিস তো খোলা নেই। নগরবাসীর অসুবিধা হচ্ছে, তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। বার্থ রেজিস্ট্রেশনের জন্য একজন এসছে। জিম্মি বলতে কি বলা যাচ্ছে কি হিসেবে উনি বসলেই বেটার হয়। মেয়াদ শেষ হয়েছে ওটা বড় কথা না, বড় কথা হলো আপনি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, তো আপনি ওটাকে তো সম্মান জানাবেন। তো এটা কেন আপনাকে এটাকে ভায়োলেট করলেন কেন? এইটা ঢাকাবাসীর একটা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা কিংবা তাকে নগর ভবন থেকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, এখন বিষয়টি নিয়ে আর চুপ থাকবেন না তারা। প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি একজন স্বঘোষিত মেয়র নিজেই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন। যদিও এই অবস্থার জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।